ভার্সিটিতে আজ 100 ইয়ার সেরিমনি, মানে শতবর্ষী পূর্ণি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সব কিছু জানাই ছিল ওর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের একটা নজর দেখা পাও, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বললে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরোদমে ফেল। ওরও অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কী করলো? যে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, ওরও চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে এসছে দু চোখে, চারিদিক ঝাপসা লাগছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে মাথা ঘুরে। ওরও আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে দু কদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে, এই ওরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। যদিও ওর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবু অগত্যাই যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নী উচ্ছ্বাসে জোয়ার দিতে ওরও নরম সুরে বলল, ওহ তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়ে বড় কথা কি জানো? জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সায়নের দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইলে ওর। দেখতে পেলে শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে এলিসা, সাথে ক্যাথলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখে নিয়ে ওর মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। ওরও কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নের কথায় এবার সত্যি সত্যি খেলা দেখে মন দিল ওরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখেই বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগম পূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করেই ও সোজা গিয়ে বসে পড়লো ওরুর পাশে। অতঃপর এক টান দিয়ে ওরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময়ে বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ, যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব, সায়র ওরাও খানিকটা অবাক। সায়র যতটুকু জানে মেয়েটা কৃতিকের দু চোখের বিষ, তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইডার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শৈলের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকে জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে ওরও আর্তনাদ করে বলতে ইচ্ছা করলো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরে কান্নাকাটিকে 2 পয়সা পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। ওরও এদিক ওদিক তাকিয়ে বলল, আমারটা খাবেন? এখানে আর কেউ আছে? ওরও দ্রুত এদিক ওদিক নাক-চোখ মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মাপবরটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে ওরও নিজের ওনারটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওনার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে, সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণটা কৃষের ভালোভাবে বোঝার জন্য ওরও ওনাতে নাক ছড়ো। হ্যাঁ, যা ভেবেছিল তাই। স্যান্ডালউড পারফিউমের একটা মাতাল করা সুবাস, গন্ধটা নাকে লাগতেই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল ওরু। তখনই অপর পাশ থেকে ককর্ষ আওয়াজ ভেসে এলো সায়নী, তুমি জেকে স্যারকে চেনো? না মানে, হ্যাঁ মানে, মানে ওরও জোরের মতো মুখ কাচুমাচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। ওর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধ হয় ওর জবাবে খুশি হলো।
তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে ওরু, আগে বলবে না এই কথা? আমি আরও ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হয়ে উঠলরে সারাদিনটা ভালোই চলে গিয়েছে। সবার সাথে ওরও আজ বেশ ভালোই আনন্দ করেছে। এতগুলো দিন পর আজকে প্রথম ওরও মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও ওরু সেসবে একদম অভ্যস্ত না। তাই ও সায়নীকে বুঝিয়ে শুনে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওরু শুধু একা নয়, অনেকেই যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক করলো বাইরের দিক থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎই ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র ওর আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনই ভার্সিটি এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন, আর সাথে ওটা কে? ওরও দূর থেকে আর একটু ভালো করে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনের কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জন্ম জন্মের প্রেমিক জগৎ। তবে এখন আর ওর থেকে খুব বেশি দূরে নেই, ওরা বরং অনেক কাছে। হুট করেই তখন ওর কী হলো কে জানে। চক্রাকার ঘুরতে থাকা বলয়ের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজগিজ, হাসাহাসি, কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণকুহরে বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করে মাথা ঘুরে ওখানে অবচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাগানি মেয়ে অরু। দীঘল কালো নজর কাড়া ফ্রেঞ্চ বেনুটিটা তখন মাটি ছুঁই প্রায়। তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগে ওকে শক্ত বাহু ধরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই ওরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টি আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন, কি হলো মেয়েটার? নিখিল যখন ওরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর, তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব। যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারি বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে ওরুকে নিয়ে গেল কৃত্তিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করলো কৃত্তিকের পানে। তবে কৃত্তিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নিস্ফুলিত, এর মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়ে ভস্ম করে দেবে নিখিলকে। কৃত্তিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকেই কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তেই শুষ্ক ঢোক গিলে চোখ নামিয়ে নিল নিচে। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃত্তিক। পরে কোনোই অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্ন ছাড়া লাগছে। কৃত্তিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের ওপর দুহাত ভাঁজ করে নিষ্প্রভ চোখে কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃত্তিকের মুখোমুখি দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে প্রশ্ন ছড়িয়ে বলে, কী হয়েছে ওর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে। কৃত্তিকের নির্লিপ্ত জবাব। সায়রের দিকে তিরস্কার করে হাসলো, তারপর তার ছেলের ধ্বনিতে বলল, সিরিয়াসলি জেকে মাত্র এই কয়দিন মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি? তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে? ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্ছি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবে হোক না কেন ও তো তোর বোন নাকি? স্যার কথাটা বলতে বাকি, শক্ত থাবায় স্যারের কলারটা চেপে ধরে দেরি হলো না কৃত্তিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড়হিড় করে ছড়িয়ে পড়ল কৃত্তিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেয়ালে সায়রকে চেপে ধরে দাঁত দিয়ে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজ বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নও ভাবতে পারি না। আমার কাছেও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। শাহরুখ চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃত্তিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্য দিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃত্তিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে শাহরকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। শাহর সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু।
আজ সায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক অরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কী নাম দেওয়া যায়? শুধুই আসক্তি, নাকি সঙ্গীন প্রণয়ন শক্তি? মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশে একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটেই রৌদ্রজল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তার থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা দিনে রাস্তার পাশের এই লাল কোমড়া ম্যাপল লিফগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইথাউট এনি সিঙ্গেল প্যানিং। পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা তকতকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভান্ট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথা ওরু ভালো মতো মন দিয়ে শুনছে কিনা সেটা বোধহয় করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বই কি। ধবধবে শুভ্র রঙা চিকনকারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরোদমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে ওরু। ওদিকে সায়নের পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ডে। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল ওরু। তখনই শুরু হয় সায়নের একের পর এক কল। যেহেতু ওরুর মোবাইলটা কৃতিক ভেঙে ফেলেছে, তাই অন্য নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আদলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে ওরু। সায়নের আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবে রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে, আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশিও হয়েছে সায়নীর প্রতি, তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটেই দর্শন মিলেছে পছন্দের শ্যামপুরুষের। অরু নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলে সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখলো তৎক্ষণাৎ হাঁক মেরে নাম ধরে ডেকে উঠল সে, এই যে অরুরা। অরুকে আর পাইকে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, অরুরা তুমি ঠিক আছো? না মানে কালকে ওভাবে। কালকের কথা মনে পড়তেই ওর দৃশ্যপটে ভেসে ওঠে নিখিল ভাই আর সেই বিদেশি নিয়ে একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু? শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় করা নাড়ছে বারংবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে। কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটু প্রস্তুত ছিল না ওরু। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষই দুশ্চিন্তায় হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কোথায় আছে না বাস্তবের চেয়ে ভাবনার এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। ওর কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল একবারেই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিচার্জ টিম যাবে পাহাড়ে। বেশি দূর নয়, কাছে একদিনের ট্যুর, ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমিও চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজু গরু ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বলে ছোট করে শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাত করে সম্মতি জানালো। ওর সম্মতি জানাতে যতক্ষণ, তারপর আর একদণ্ড দাঁড়ালো না না নিখিল। প্রচণ্ড বেগে এক প্রকার তারা দেখে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সে তখন থেকে জেকে স্যারের গুণগান করে যাচ্ছে সায়নী। মাঝে মধ্যে নিজের কথায় সামিল করতে দু একবার ওরকেও বলছে, তাই না বলো? ওরও সায়নের কথা মতো হ্যাঁ করছে ঠিকই, তবে ওর মন চলছে অন্য কিছু। সেটাও অন্য কাউকে নয়, সংকৃতিকে নিয়েই। ও ভাবছে ট্যুরের কথাটা আপা জানলে যেমন তেমন বকাঝকা করে হলেও শেষমেশ যেতে দিতে রাজি হবে। কিন্তু কৃতিক
এই ঘাটতেরা লোক তো জীবনও রাজি হবে না, উল্টে এমনভাবে চোখ রাঙাবে যে ভয়ে ওর ঠোঁট হৃৎপিণ্ড ওখানে কাজ করা বন্ধ করে দেবে। তাহলে সাত করে নিখিল ভাইকে যে আশ্বাস দিয়ে এলো তার কি হবে? এ আরু, শুনতে পাচ্ছ আমার কথা? হুট করে সায়নের কোনার গুতোয় সম্মিত ফিরে পেল অরু। ও কাঠের পুতুলের ন্যায় ও উপর নিচ হ্যাঁ মা সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ শুনছি, বলো বলো তারপর। সায়নী ভ্রুকুচকে বিরক্তি ভাব প্রকাশ করে বলে, কিসের তারপর? দেখো আমরা চলে এসেছি, অলরেডি রেসিং শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো। রাস্তার দুধারের থ্রিলিং প্রিয় মানুষদের রয়েছে ভিড়। সেই গাদাগাদি আর ভিড়ের ফাঁক গলিয়ে ওরা দুজনের জায়গা করে নিল রাস্তার এক কোণে। ওরা যতক্ষণে এসেছে ততক্ষণে বাইকাররা ইতিমধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত। অডিয়েন্সদের পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে ওরা শুনতে পেল জেকে নামের উচ্ছ্বাস। তার মানে সায়নী শুধু একা নয়, এরাও রাইডার জেকের ভক্ত। আর এরা কেন এত পাগল কৃতিকের জন্য? এরা কি আদৌ জানে কৃতিক কতটা নির্দয়? কৃতিক মোটেই এই জনপ্রিয়তা ডিজার্ভ করে না। চারিদিকে জেকে জয় জয়কার শুনে এসব উল্টোপাল্টা কথাই ভাবছিল ওরু। তখনই সায়ও আবারও ওরুকে ডেকে বলে, ও মাই গড, ও মাই গড, দেখো দেখো, এগেন চ্যাম্পিয়ন। ওরও এবার সচকিত হয়ে বাইকগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সকালের উড়ন্ত পেঁজা তুলোর মতো শুভ্র মেঘ এতক্ষণে কালো মেঘে পরিণত হয়েছে। চারিদিকে মেঘ ভেজা দমকা হাওয়া আর ঝিরি ঝিরি বৃষ্টিতে বাইক রাইডিংয়ের শেষ রাউন্ড শেষ হয়েছে মাত্র। রেসিংয়ের মেইন পয়েন্ট ওদের থেকে খানিকটা দূরে হওয়ার কারণে চোখ উঁচিয়ে দেখতে হয় সেখানটা। তবে এতটা দূর থেকেও স্ট্যান্ড করানো বাইকগুলোর মধ্যে সারির প্রথম বাইকটাতে বসা ব্ল্যাক লেদার জ্যাকেট আর ব্ল্যাক হেলমেট পরিহিত বাইকারটাই যে কৃতিক সেটা বুঝতে বাকি নেই ওরুর। কারণ জেকের বডি স্ট্রাকচার সবার থেকে আলাদা, কাল্পনিক গ্রিক গডের বাস্তব চিত্র বলা চলে। এক ঝলকে দেখলে মনে হবে ওপরওয়ালার শখের কারুকাজ এই জায়ান্ট কৃতিক নামক সুদর্শন পুরুষটা। তবে কৃতিকের সৌন্দর্য নিয়ে ওরুর এসব অগভীর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই চোখের সামনে দৃশ্যমান হলো এক অপ্রতিকর নির্দনীয় ঘটনা। অরুদের থেকে বেশ অনেকটা দূরে রাস্তা ঠিক মাঝখানে ফেলে অন্য এক প্রতিযোগীকে হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে কৃতিক। ওর মারের গতিবেগ এতটাই বেশি যে লোকটা উঠে দাঁড়ানোর সুযোগটুকু পর্যন্ত পাচ্ছে না। কিন্তু এভাবে মারার কারণ কি? ধীরে ধীরে বৃষ্টি ইতিমধ্যে মুসলবাড়ি ধারায় রূপ নিয়েছে। আশেপাশের জটটা পাকানো ভিড় ছাড়িয়ে অনেকেই জায়গা করে নিয়েছেন কোনো না কোনো শুকনো ছাউনি অথবা ছাতার নিচে। তবে ওর আপাতত বৃষ্টিতে খেয়াল নেই, আর না আছে কৃতিকের। ঝুম বৃষ্টিতে কথা শোনার জো নেই মোটে। তবুও ওরুকে উদ্দেশ্য করে সায়নী চেঁচিয়ে বলল, ওরু দ্রুত চলো, ভিজে যাচ্ছি, কোনো একটা ছাউনি খুঁজে তার নিচে গিয়ে দাঁড়াই। ওর কান অবধি সে কথা পৌঁছালো কিনা সন্দেহ। আর না তো ও কোনো ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল, বরং ঝুম বৃষ্টির মাঝেই দ্রুত এগিয়ে গেল সামনের প্রশস্ত রাস্তার দিকে। এগিয়ে যেতে শুনতে পেল অনেকেই বলাবলি করছে জ্যাকসন নামক বাইকারটা জেগের মায়ের নাম করে কিছু একটা বাজে গালি দিয়েছে। আর তাই লোকটা সেই ছোট একটা গালি দেওয়ার মাসুল চোকাচ্ছে গত আধ ঘন্টা যাবৎ এক নাগারে। হকি স্টিকার মার খেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ কৃতিককে থামাচ্ছে না পর্যন্ত। এইসব দৃশ্য কি এদেশের মানুষের কাছে এতটাই স্বাভাবিক আর উপভোগ্য? দয়ামায়াহীন নির্দয় আমেরিকান নিজের আক্রোশ দমিয়ে রেখে মনে মনে কথাটা ছাড়ল ওরু। ওদিকে নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্যাকসনের শরীরে একের পর এক হকি স্টিক ভাঙছে কৃতিক। মারতে মারতে ওর নিজ হাতের অবস্থাও বেগতিক। কিন্তু সেই সবে বিন্দুমাত্র নজর নেই ওর। আপাতত নিজের দমিয়ে রাখা জিদ আর তপ্ত মস্তিষ্কের বহিঃপ্রকাশ ঘটাতে ব্যস্ত। কেন যেন মনে হচ্ছে এই মাটা জ্যাকসনের বহুদিনের পাওনা। রেসিং ক্লাবে কৃতিকের টেক্কা দেবার মতো রাইডার যদি কেউ থেকে থাকে সেটা জ্যাকসন। রাইডিং স্ট্যান্ডিং সব কিছুতেই বেশ পারদর্শী জ্যাকসন। তবে এ যাবৎ কোনো ম্যাচে জেকেকে হারাতে না পারার জিদটা ভেতরে ভেতরে ওর রয়ে গিয়েছে বরাবর। সামনাসামনি বুঝতে না দিলেও নিজ দেশের রেসিং ক্লাবে ফরেনার একটা ছেলে এতটা জনপ্রিয়তার জ্যাকসন মোটেই সহ্য করতে পারত না। সেই যে ধরেই পেছনে পেছনে নানা কৌশলে বিভিন্নভাবে কৃতিকের ক্ষতি করার ফোন দিয়ে এটেছে বহুবার। তবে একটা স্ট্রং বন্ধু মহল আর কৃতিকের সুকৌশলী বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের কাছে সেগুলো বরাবরই ফেল করে গেছে। কৃতিক ভালোভাবেই জানতো কাজগুলো কে করছে বা কার দ্বারা ঘটছে। তবে এসব খুব একটা গায়ে লাগাতো না, বরং পিঠ পিছলেই দিয়ে যেত একের পর এক কৌশলী দেবার চাল। কারণ কৃতিকের কাছে ওর করা ফন্দিগুলো হাস্যকর ঠেকতো বরাবরই, সেই সাথে মারাত্মক ইন্টারেস্টিংও মনে হতো। কারণ কৃতিক অর্ণব বেলিসার সার থেকেও বড় বড় দাবার চাল চেলে অভ্যস্ত।
তবে আজ এই মুহূর্তে জ্যাকসন অস্ফুটে যেই শব্দটা উচ্চারণ করেছে তার মূল্য তো কৃতিক ওকে হাড়ে হাড়ে বুঝিয়েই ছাড়বে। আজ মনটা বেশ ফুরফুরে ছিল কৃতিকের, ওই যা জন্যই তো ক্লাবের কল পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল জোস একটা রাইডিং করতে। সবার উচ্ছ্বাসে জোয়ার দিতে বাইক রাইডও করেছিল প্রায় 200 কিলোমিটারের আঁকাবাঁকা অমিশ্রণ রাস্তা, এবং শেষমেশ প্রতিবারের মতো আজও চ্যাম্পিয়ন তকমাটাও ওর গায়ে লেগেছিল। সব কিছু স্বাভাবিক, কৃতিকের মুডও ঠিকঠাক। তখনই ব্যর্থতা হঠাৎ জ্যাকসনের মুখ ফুটে বেরিয়ে আসে অনাকাঙ্ক্ষিত দুটো শব্দ, মা ফাকিং বাস্টার্ড। জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে, তবে ওর ব্যাড লাক কৃতিক কথাটা স্পষ্টভাবে শুনতে পায়। ব্যাস, তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকি স্টিক এনে উইদাউট এনি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারতে শুরু করে কৃতিক। না নিজে মুখ দিয়ে কোনো একটা শব্দ করছে, আর না জ্যাকসনকে করতে দিয়েছে। একা একা ওর পিঠে ভেঙেছে 4খানা সরু ধাঁচের মজবুত কাঠের হকি স্টিক, তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই। তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না। বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড়সড় একটা বাধাপ্রাপ্ত হলো কৃতিক। খুব পরিচিত আর আপন একটা ঋণঋণে মায়াভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দুর্কর্ণ ঘোরে। ওরা আক্রমণাত্মক পেশিবহুল বাহুটা 2 হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওরু বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি লোকটাকে? কৃতিক তড়িৎ করতে পেছনে ঘুরে তাকালো। কেবল পরিচিত নয়, শুধু আপনও নয়, বক্ষপিঞ্জরের গহীনে লুকিয়ে রাখা আকাশ্য অনুভূতির ছড়াছড়ি আর অজানা বেসামাল উন্মাদনা। যে মেয়েটাকে নিয়ে বয়স, সম্পর্ক সব কিছুর মাথাকে বছর 30-এর হৃদয়টা যার অনুপস্থিতিতে আনচান করে, যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিরোধ্য ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে বারংবার। এখন এই মুহূর্তে সেই পিচ্চি অষ্টাদশীকে দেখে মস্তিষ্কে হলহলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তে দপ করে নিভে গেল জায়কৃতিকের। ধরণীতে ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান। ওর চোখ, নাক, ঠোঁট সব কিছু চুয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টিকণারা। সফেদ রঙা চুড়িদারটা ভিজে একাকার, ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে সরু চিবুক আর গোলাপি রঙা অষ্টাদর। বৃষ্টি ভেজা ওরুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক। সব ছেড়ে ছুড়ে হুট করে রাগ হতে লাগলো বহমান বৃষ্টিকণাদের ওপর, যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে পারলো না, সেগুলো কিনা বৃষ্টিকণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে। আশ্চর্য! বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বইকি, কারণ তার আগেই ওরা আবারও কথা ছুড়ল ওর পানে। কেন ভেবে মারছেন ওনাকে? আপনার দয়া মায়া নেই? অরুর কথায় কৃতিক পেছনে ঘুরলো, দেখলো একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে অরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন। জ্যাকসনের হাসিটা চোখে পড়তে এতক্ষণে ভ্রম ছুটে গেল কৃতিকের। ও তৎক্ষণাৎ ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে, যেন চোখ দিয়ে ঝলসে দেবে অরুকে। কৃতিকের অগ্নিমূর্তি দেখে অরুর আড়ালে শুষ্ক ঢোক গিরে থেমে গেল। কৃতিক চোয়ার শক্ত করে বলল, তুই এখানে কি করছিস? কে নিয়ে এসেছে তোকে? কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাঁজ। ওরও এবার পুরোপুরি নিশ্চুপ। মানবতা দেখাতে গিয়ে যে নিজে ফেঁসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো ওর। কৃতিক কিছু একটা ভেবে ক্লাবের একজনকে দিয়ে একটা হেলমেট আনালো, তারপর ওটা ওরকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল, দ্রুত বাইকে ওঠ। ওরও করুণ দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, ওনাকে এভাবে ফেলে রেখে নামানে যদি কিছু হয়ে যায়, ওর ব্যবস্থা প্রত্যয় করবে, আমি বলে দেবো, তুই ওঠ। বৃষ্টির মাঝে চারিদিকে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল ওরু। আশেপাশে যত মানুষ যে যেখান থেকেই পারছে ওদের দিকে তাকিয়ে আছে, সবাই নিশ্চয়ই ওর ওপর বেজায় চটে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই। এখন কথা না শুনলে নির্ঘাত এখানে দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতে হবে। তাই অপারক ওরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে। মেয়েদের মতো করেই কাঁচামাচা হয়ে বসেছে ও। তখনই নিজে হেলমেট পরতে পরতে কৃতিক বলে, ধরে বস। ওরও খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামছে ধরে, কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতেই ও এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো কৃতিকের পিঠের ওপর। ধরে বসতে বলেছি না? কৃতিকের ধমক খেয়ে এবার সত্যি ওর কাঁধে হাত রাখলো অরু। অরুর হাতের আর কানের ছোট্ট অলঙ্কারগুলো থেকে রিনঝিন আওয়াজ হচ্ছে। খুব কাছাকাছি বসাতে সে আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে। সেই সাথে ওর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে করছে অরুকে একান্তে কাছে পেতে, খুব কাছে। যতটা কাছাকাছি এলে অরুর আর কৃতিকের মাঝে সেন্টিমিটার দূরত্বও ঘুচে যাবে, ঠিক ততটা। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আর না অরুকে এত কাছে বসে চুপচাপ বসে থাকা সম্ভব। তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতেই নীরবতা ভেঙে কৃতিক।
একটু আগে সেই গমগমে রাগী আওয়াজের পরিবর্তে নরম আওয়াজে ওরুকে শুধাই, আচ্ছা ওরু, আমি যে এতগুলো বছর দূরে ছিলাম, তোর আমাকে মনে পড়েনি কখনো? কৃতিকের কথায় পিঠে ওরু কি উত্তর দিবে কিছু বুঝে উঠতে পারলো না, কারণ কৃতিকদের যখন দেশ ছাড়ে তখন ওরু নিতান্তই বাচ্চা মেয়ে, কতই বা বয়স হবে, 10 কি 11। ওর নিঃশব্দ দেখে কৃতিক আবারও শুধায়, বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি? এবার ওরও সময় নষ্ট না করেই উত্তর দিল, কি করে দেখবো, আপনি তো বাড়িতে যাননি। কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল, আমি কিন্তু তোকে দেখেছি, ঠিক আজকের মতো একটা সাদা ড্রেস পরেছিলি। তোর মা আমার বাবার জন্য কাঁদছিল খুব, তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি। ঋতিকের কথায় ওরও চমকালো, কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয়। ওরও জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, আপনি কি করে দেখলেন, কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে। পাছে না আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয়। ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করছে অযথাই, তবুও জিজ্ঞেস করার সাহস নেই, কি বলতে কি বলবে, আবার রেগে মেগে আগুন হয়ে যাবে, তার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। ওর কুলহীন ভাবনার মাঝে মাঝ রাস্তায় বাইকে ব্রেক কষলো কৃতিক। কৃতিকের এহেন কাণ্ডে ওর রাতটা শুকিয়ে কাঠ হয়ে এলো, মনে মনে ভাবছে, এই রে চুপ থেকেও ভুল করলাম নাকি, এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি, কি হলো নাম? কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক। জবাবে ওরু মুখ চোখ কালো করে বলল, না মানে বৃষ্টির মাঝে। ওরু কথা শেষ করার আগে কৃতিক বলে, হ্যাঁ বৃষ্টির জন্যই তো, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার উপর এত ভিজলে জ্বর চলে আসবে নিশ্চিত। না না আমি ঠিক আছি, আমি তোর কথা বলিনি, আমার কথা বলেছি। এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফের করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক। ওরও পেছন পেছন যেতে যেতে ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, আমার কথা কেনই বা বলবেন, নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি, স্বার্থপর লোক। ওরও এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো। বৃষ্টি আর বাতাসের গতিবেগ এতই বেশি দেখলে মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে। কাঁচের দরজার ভেতরে ঝিমোতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়ায় ফাঁকা পড়ে আছে। চারিদিকে চোখ বুলাতে বুলাতে ওর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে। বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুপটুপ করে হাত দিয়ে ঝরে পড়ছে রক্ত ভেজা পানি। ওরু সেদিকে তাকিয়ে ভ্রুকুটি করে মনে মনে বলল, আশ্চর্য, এই লোকের অনুভূতি শক্তি নেই নাকি, কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকের রক্তাক্ত হাতে বেঁধে দিল ওরু। ব্যথা জায়গাতেই একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক। দেখলো সুতোয় কাজ করা একটা মেয়েলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে ওরু। কৃতিক বাধা দিল না, এমনকি টু শব্দও উচ্চারণ করলো না, বরং ওরু নিজের কাজ শেষ করে ওপরে মাথা তুলতেই চোখে রাখলো ওরু মায়াবী চোখ জোড়ায়। কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না ওরু, কৃতিক রেগে গেল কিনা সেটাই আপাতত ভাবছেও। কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা ওরুর মুখের সামনে নিয়ে এলো, অনেকটা কাছে, যতটা কাছে এলে ওরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে। ওরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সুরে বল, রক্ত ঝরছিল তাই ভাবলাম আপনার আনইজি লাগলে খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ওর কথায় পাত্তা না দিয়ে চোখে একরাশ মাদকতা নিয়ে ওর দু চোখে চোখ রেখে নিজের মুখটা ওর কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসকিশরে বলল, এত বেশি দুর্বল করে দিস না ওরু, নয়তো ক্ষতিটা তোরই হবে। আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না, বিশ্বাস কর, আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যা তুই। কৃতিকের নেশাধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে ওরু। কনকনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠল শরীরটা। জীবনে প্রথম কোনো ছেলে এইভাবে এতটা কাছাকাছি এসেছে ওরু, যার তরুণ ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল। এই মুহূর্তে ওরুর জন্য মেয়েলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল, এক কথায় দুর্বিষহ। একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার। এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয়ে অনুভব করেনি ওর। হুট করে কৃতিকার কাছ থেকে কেন, কই নিখিল ভাই সামনে এলে তো এমনটা হয় না, তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না, তাহলে জ্ঞান কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যেই কেন এমন হয়? এটা তো ঠিক নয়, মোটেই ঠিক নয়। ও কি নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঠেলে সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
আপনি কেন আমাকে মারতে যাবেন? কি করেছি আমি? কখন বললাম আমি তোকে মারবো? এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না। ওর কথায় কৃতিকের ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি। ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করে অরুকে হ্যাচকা টেনে পেছনে ঘুরিয়ে দিল। তারপরে একটানে ওর লম্বা চুল থেকে গার্ডারটা খুলে নিল নিজ হাতে। সঙ্গে সঙ্গে ওর দীঘল কালো এক ঝাঁক ভেজে চুল আশ্রে পড়লো সমস্ত পিঠ জুড়ে। ওরা সাবধানে পিছনে ঘুরে বলল, চুল কেন খুললেন? কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল, বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস? কৃতিকের কথার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দু হাত ভাঁজ করে নিল অরু। তারপর বৃষ্টিতে ভিজিয়ে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আর অপেক্ষা করতে হবে না, চলুন বাসে যাব। কৃতিক আর কী বা করবে? মনে মনে ভাবলো অরুকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি। যতই হোক অরু ওর থেকে বয়সে অনেকটা বেশি ছোট। যা বলেছে বলেছে, এখন আর করার কিছুই নেই। ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল।